দুর্গম আর আইন শৃঙ্খলা বাহিনীর ঢিলেঢালা নজরদারির কারণে চোরা কারবারি আর মাদক পাচারের নিরাপদ রুট ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত। অভিযোগ উঠেছে ওসমান হাদি হত্যা চেষ্টার সন্দেহভাজনদের এই রুটে নিরাপদে ভারত পাঠিয়েছে ফিলিপস নাল সিন্ডিকেট। ফিলিপের খোঁজ মিললেই পাওয়া যাবে হাদির উপর হামলাকারীদের সন্ধান, এমনটাই বলেছেন আইন শৃঙ্খলা বাহিনী। শিক্ষার আলো বঞ্চিত ৩২ বছরের আদিবাসী যুবক এখন টক অব দ্য কান্ট্রি। সম্প্রতি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির ওপর সন্দেহভাজন হামলাকারী ফয়সুল মাসুদ ও তার সহযোগী আলমগীর শেখকে নিরাপদে ভারতে পালিয়ে যেতে সহযোগিতার অভিযোগ তার বিরুদ্ধে। ময়মনসিংহ সীমান্তের যে রুট দিয়ে ভারতে পালিয়ে যাবার তথ্য এসেছে সামনে, সে এলাকায় ডিবিসি নিউজের অনুসন্ধান। হালুয়াঘাট সীমান্তের দুর্গম এলাকায় বাড়ি ফিলিপের। কাঁচা রাস্তা আর নদী পার হয়ে খোঁজ মিলল তার পরিবারের। চোরা কারবারি করতো, আগে তো না গরু নামাইতো, আর চিনি জিরা বিজনেস করতো। এতে যে পার করে দেয় এটা তো আমরা বিশ্বাস করি না, দেখছিও না একদিনও। অভিযোগ উঠেছে হালুয়াঘাটের ধারাবাজারের একটি পেট্রোল পাম্পের পাশে গাড়ি পরিবর্তন করে ভুটিয়াপাড়া এলাকার কাঁটাতারের নিচের সুড়ঙ্গ দিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা। পাচারে ব্যবহার করা ফিলিপের মোটরসাইকেলটি জব্দ করেছে বিজিবি। গেল 15ই ডিসেম্বর মামলা হয় ফিলিপ ও তার 3 সহযোগীর নামে। পুরোটা সিসিটিভি ফুটেজে রেকর্ড হচ্ছে, তো পুলিশ এখানে এসে কোনো ইনভেস্টিগেট করেছে কি না? এরা চেক করছে, চেক করে এরা বাইরে গেছে। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক পট পরিবর্তনের পর একই রুটে ফিলিপের সহযোগিতায় ভারতে পালিয়ে যান আওয়ামী লীগের বেশ কয়েকজন প্রভাবশালী এমপি ও নেতা। জেলার গারো, তার বাপ হচ্ছেন গারো, তার একটা সম্পর্ক মিল আছে না। রাস্তা কাড়াতারে আগে দেখা যায় না, কাড়াতারে একটা রাস্তা আছে, মানে এই যে নদীর ঝর্ণা আছে না, ঝর্ণার ভিতরে দেওয়া চুঙ্গিতে দিচ্ছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে ময়মনসিংহে বাংলাদেশ ভারত সীমান্তের দুর্গম ভুটিয়াপাড়ায় নেই তেমন কোনো নজরদারি। এই সুযোগে এলাকাটি হয়ে উঠেছে চোরাকারবারীদের স্বর্গরাজ্য, যার নিয়ন্ত্রণ ফিলিপ সহ প্রভাবশালী কয়েকজনের হাতে। এই সীমান্ত দিয়েই অবাধে ঢুকছে ভারতীয় চিনি, জিরা আর মাদক। এরপর ছড়িয়ে পড়ছে দেশের বাজারে। এর আগে ভারতীয় ব্যাগ পাল্টে ব্যবহার করা হচ্ছে দেশীয় কোম্পানির ব্যাগ। না, হাসপাতালের দোকানের সামনে গাড়ি এখন আসে না, হালুয়া গাড়ি আছে, আমরা দেখে আসছি, ওরা লাইন দিয়ে মাল নিয়ে আসতেছে। কে কে ছিল আমি জানি, আমি অনেকেরই চিনি এখানে আপনাদের সাংবাদিকতার সাথে যারা আছেন। তবে ফিলিপের পরিবারের অভিযোগ, স্থানীয় ইউপি সদস্য ও এক সময়ের চোরাই ব্যবসার বন্ধু বিল্লাল ষড়যন্ত্র করে ফাঁসিয়ে দিচ্ছেন ফিলিপকে। আমার ভাইয়ের নাম্বার আর ফটো বিলাল মেম্বারের কাছে আসে, ওই দিছে। তাহলে তো আমার ভাইয়ের কোথায় ডাকাই ঘটনা ঘটছে তা আমাদের এখানে কেমনে আসবে? পাবলিকরা হইচই করতেছে, তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য ধরতেছে, মানে যারই সন্দেহ তারই ধরতেছে তারা। গুঞ্জন ছড়ালেও হাদির হামলাকারীরা এই রুট দিয়ে পালিয়ে গেছেন কিনা এ বিষয়ে নিশ্চিত করেনি আইন শৃঙ্খলা বাহিনী। তবে সীমান্ত এলাকা থেকে ধরা হয়েছে ফিলিপের 4 সহযোগীকে। আমরা কেউ 100% বলতে পারছি না যে আক্রমণকারী যে ছিল সে সীমান্ত, আমাদের এই ময়মনসিংহ সীমান্ত দিয়েই পালিয়ে ভারতে চলে গিয়েছে নাকি যায়নি। ফিলিপকে ধরতে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী, বাড়ানো হয়েছে গোয়েন্দা তৎপরতা। বাংলাদেশ ভারত সীমান্তের 242 কিলোমিটার সীমান্ত এলাকার সবচেয়ে অরক্ষিত জায়গা হালুয়াঘাটের ভুটিয়াপাড়ার এই এলাকাটি। এই এলাকা দিয়েই চিনি, জিরা, কম্বল, মাদক সহ সকল চোরাই পণ্য প্রবেশ করে বাংলাদেশে। চোরাকারবারি থামাতে এসব এলাকাতেও নজরদারি প্রয়োজন, এমনটাই মনে করছেন এখানকার স্থানীয় মানুষজন। ইমরান হাসান রাব্বি, ডিবিসি নিউজ, ময়মনসিংহ। অন্তত 9টি বিশ্ববিদ্যালয়ে উচ্চ ঝুঁকির দেশ হিসেবে বাংলাদেশ ও পাকিস্তানকে তালিকাভুক্ত করে ভর্তিতে নতুন বিধিনিষেধ আরোপ করেছে যুক্তরাজ্য। তাই নতুন করে সমস্যায় পড়তে যাচ্ছেন দেশটিতে পড়তে ইচ্ছুকরা। কূটনীতির বিশ্লেষকরা বলছেন, এটা শুধু শিক্ষার্থী ভিসার বিষয় নয়, বরং দেশের ইমেজের বিষয়। পররাষ্ট্র উপদেষ্টার মতে, মিথ্যা তথ্য দিয়ে শিক্ষার্থী ভর্তির কারণে এ সংকট দেখা দিয়েছে। যুক্তরাজ্যের অভিবাসন নীতি আরও কঠোর হওয়ার পর বাংলাদেশ ও পাকিস্তান থেকে আসা শিক্ষার্থীদের ভিসা সংক্রান্ত ঝুঁকি বেড়ে গেছে। এর জেরে দেশটির বেশ কিছু বিশ্ববিদ্যালয় 2 দেশের শিক্ষার্থীদের ভর্তির আবেদন বাতিল বা সাময়িকভাবে স্থগিত করেছে।
বিশ্ববিদ্যালয়গুলো হলো ইউনিভার্সিটি অব চেস্টার, ইউনিভার্সিটি অব উলভারহ্যাম্পটন, ইউনিভার্সিটি অব ইস্ট লন্ডন, লন্ডন মেট্রোপলিটন, সান্ডারল্যান্ড, অক্সফোর্ড, ব্রুকস, বিপিপি সহ আরও কয়েকটি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ও পাকিস্তানি শিক্ষার্থীদের ক্ষেত্রে সিএসএস লেটার দিচ্ছে না বা আবেদন গ্রহণ বন্ধ করেছে। এছাড়া সান্ডারল্যান্ড ও কভেন্ট্রি বিশ্ববিদ্যালয়, হার্টফোর্ডশায়ার বিশ্ববিদ্যালয়, লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটি জানিয়েছে তাদের ভিসা নাকচ হওয়া শিক্ষার্থীদের 60%ই বাংলাদেশি। যুক্তরাজ্যে পড়তে যেতে ইচ্ছুক অনেকেই বিষয়টি নিয়ে উদ্বিগ্ন। টেনশন আছে, বাট আমি বিলিভ করি যারা জেনুইন স্টুডেন্ট তারা ডেফিনেটলি পারবে আর কি। আমাদের স্টুডেন্টের অনেকে যে অ্যাসাইলাম ক্লেম করে আর বিষয় একটু বেশি, এজন্য মানে ইউনিভার্সিটিগুলো কোর্স স্থগিত করে। শিক্ষার মান খারাপ ও ধর্মীয় উগ্রপন্থা দেশের ভাবমূর্তি নষ্ট করছে বলে কূটনীতিক বিশ্লেষকদের মত। শিক্ষার ব্যাপারেও কিন্তু একটা ইমেজ সংকটে পড়েছে। শিক্ষার মান নিয়ে তারা দেখেছে এখানে মব ভায়োলেন্স থেকে শুরু করে এমনকি যে ইনটলারেন্সের যে কতগুলো ব্যাপার, বিভিন্ন গোষ্ঠীর উপরে যেই আক্রমণ, এগুলো তো যত বেশি হবে এবং ওগুলোকে নিয়ে যদি বড় আকারে কিছু না করা হয় স্বাভাবিকভাবে একটা ইমেজ সংকটে পড়ে যায়। তারা যদি ওই ভিসার মেয়াদকে কোনোভাবে এক্সপ্লয়েট করে বা কোনোভাবে সেটা নিয়ম ভঙ্গ করে, সেইটার প্রবণতাটা কিন্তু তারা উদাহরণ হিসেবে দিবে যে তোমার দেশের লোকজন যখন যাচ্ছে তারা এই স্টুডেন্ট ভিসা নিচ্ছে কিন্তু তারা আলটিমেটলি ওভারস্টে করছে। এ ঘটনা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে না, বরং ইতিমধ্যেই তা হয়ে গেছে কারো কারো মিথ্যা প্রমাণাদি দেওয়ার কারণে, দাবি পররাষ্ট্র উপদেষ্টার। আমি এটা দিয়ে উল্টো দিক থেকে বলবো যে এই জিনিসটা আমাদের ইমেজের ক্ষতি করছে না, ইমেজের ক্ষতি হয়েছে বলেই এই ঘটনাটা ঘটছে। কেন ক্ষতি হয়েছে? আমার জানার মধ্যে আর কোনো দেশ নেই যেখানে এই পরিমাণ ফেক ডকুমেন্টস তৈরি হয়। এমনকি যেখানে সঠিক ডকুমেন্ট দেওয়া সম্ভব সেখানেও দেখা যায় যে ফেক ডকুমেন্ট দিয়ে হাজির। এই সমস্যার সমাধান পররাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে নেই বলেন তৌহিদ হোসেন। এ ব্যাপারে আমি মনে করি না যে আমার মিনিস্ট্রি খুব বেশি কিছু করার আছে। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। 54 বছর পার হয়েছে, কত সরকার এলো গেল, কিন্তু মুক্তিযোদ্ধা বা শহীদদের সঠিক আর চূড়ান্ত তালিকা হলো না। এমনকি রাজাকারদের সঠিক তালিকা তৈরি করাও সম্ভব হয়নি। এই না হওয়ার পেছনে রাজনৈতিক কারণকেই দায়ী করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা। জানান, তিনি দায়িত্ব নেয়ার পর চেষ্টা করেছেন অন্তত নির্ভুলভাবে মুক্তিযোদ্ধাদের একটা তালিকা প্রকাশ করতে, তাও সম্ভব হয়নি। মহান মুক্তিযুদ্ধের পার হয়েছে 54 বছর, কিন্তু জীবন বাজি রেখে যারা যুদ্ধ করেছেন তাদের সঠিক ও নির্ভুল তালিকা আজও প্রকাশ করা যায়নি। অভিযোগ রয়েছে যখন যে ক্ষমতায় এসেছে সে সরকার তার মতো করে ইতিহাস লিখেছে এবং তালিকা প্রণয়ন করেছে। এর মধ্যে সবচেয়ে বেশি অনিয়ম হয়েছে গত 17 বছর। এ সময় তালিকায় ঢুকে পড়েছে অসংখ্য ভুয়া মুক্তিযোদ্ধা। 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার তালিকা থেকে অসংখ্য ভুয়া মুক্তিযোদ্ধার নাম বাদ দিয়ে নির্ভুল ও সঠিক একটি তালিকা প্রণয়নের উদ্যোগ নেয়। এর অংশ হিসেবে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল পুনর্গঠন ও আইন সংশোধনের কাজ চলছে। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল গঠন করা হয়েছে, মুক্তিযোদ্ধা সংসদ গঠিত হয়েছে, কাউন্সিল পুনর্গঠন করা হয়েছে। কাউন্সিল এই পর্যন্ত অনেকগুলো সভা করেছে, তার ভিতর দিয়ে তারা বেশ কিছু মুক্তিযোদ্ধা নয় এমন তালিকার মধ্য থেকে অনেককেই বাতিল করেছে। এইটার সম্পূর্ণরূপে আমি মনে করি একটা রাজনৈতিক ব্যর্থতা হয়েছে, যেটা আমাদের মুক্তিযুদ্ধকে অনেক প্রশ্নবিদ্ধ করেছে। উপদেষ্টা বলেন, এরই মধ্যে অনেকেই আইনি ব্যবস্থার মুখে পড়ার ভয়ে নিজেদের নাম বাতিল চেয়ে আবেদন করেছেন। আবার অনেকেই আদালতের দ্বারস্থ হওয়ায় এখনও চূড়ান্ত গ্যাজেট ও তালিকা প্রস্তুত করা সম্ভব হয়নি। মুক্তিযোদ্ধা কিনা মুক্তিযোদ্ধা না কিনা সেটা যাচাই করার অধিকার একমাত্র জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলকে দেওয়া হয়েছে, কিন্তু এখন তো আদালত থেকে নির্দেশিত হয়ে আসছে বলে সেটা আমাদেরকে মান্য করতে হচ্ছে। মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী শহীদের ভাতা 5735 জনকে শহীদের ভাতা পাচ্ছে, তাহলে আমাকে ধরতে হবে 5735 জনই শহীদ। অথচ মুক্তিযুদ্ধে তো আরও বহু মানুষ নিহত হয়েছে, তাদের তালিকা হয় না কেন? উপদেষ্টা অভিযোগ করেন, যুদ্ধ পরবর্তী সময়ে তালিকা প্রকাশ না করায় সকল নথি ও তথ্য প্রমাণ নষ্ট করে ফেলা হয়েছে। এটা রাজনৈতিক ব্যর্থতাই আমি বলবো। বিধিবদ্ধ থাকা উচিত ছিল শহীদের সঠিক তালিকা, মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা, কে কীভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে তার বিস্তারিত বৃত্তান্ত, রাজাকার
কারা স্বাধীনতা বিরোধী তাদের একটা তালিকা হওয়া উচিত ছিল। যদি তার বিধিবদ্ধভাবে যদি তালিকা কে কীভাবে অংশগ্রহণ করেছে সেগুলি যদি থাকতো তাহলে আমাদের ইতিহাস অনেক বেশি সমৃদ্ধ হতো। তবে স্বাধীনতার 54 বছর পরে এসেও মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ নিয়ে মতভিন্নতা অথবা ইতিহাসের সঠিক বয়ান লিখতে না পারাকে দুঃখজনক ও বিব্রতকর হিসাবে অভিহিত করেছেন এই বীর মুক্তিযোদ্ধা। আমার জন্য বিব্রতকর অবস্থা মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা না হওয়াটা। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা। উন্নত জীবনের আশায় অবৈধভাবে বিদেশে পাড়ি জমাতে গিয়ে সর্বশান্ত হচ্ছে শত শত মানুষ ও তাদের পরিবার। মন ভোলানো নানা প্রলোভনের ফাঁদে ফেলে ইউরোপের বিভিন্ন দেশে পাঠানোর নামে তাদের মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে মানব পাচারকারীরা। আফ্রিকার উত্তর অঞ্চলের দেশগুলো থেকে মৃত্যু ঝুঁকি নিয়ে ভূমধ্য সাগর পাড়ি দিতে অনেকে হারাচ্ছেন প্রাণ, আর কেউ কেউ নিখোঁজ হচ্ছেন চিরতরে। এই নৌপথ পাড়ি দিতে গিয়ে গেল এক দশকে প্রাণ গেছে সিলেটের অর্ধশতাধিক যুবকের। এক কথা বলতে গেলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছি আমরা। মৃত্যুর সাথে জীবিত থাকতে পূরণ করতে চান তাহলে ওরকম উপভোগ করতে পারবেন। ভাই আয়েন না ভূমধ্য সাগর এ যেন অনিশ্চিত যাত্রার এক করুণ উপাখ্যান। উন্নত জীবনের হাতছানিতে অবৈধ পথে সুনীল এ জলরাশি পাড়ি দেওয়ার পথে হাজারো পরিবারের দীর্ঘশ্বাসের মিছিলে বাংলাদেশিদের গল্পটাও লেখা হচ্ছে প্রতিনিয়তই। ইতালি, গ্রিস, মাল্টা কিংবা স্পেনে যাওয়ার লক্ষ্যে দালালের হাত ধরে মধ্যপ্রাচ্যের নানা পথ পাড়ি দিয়ে উত্তর আফ্রিকার লিবিয়া, তিউনিসিয়া বা মিশর থেকে শুরু হয় এ ভয়ানক যাত্রা। গাদাগাদি করে নৌকায় যেতে যেতে কখনো ফুরায় খাবার, কখনো আসে ভয়াল ঝড় তুফান। প্রাণ হারানোর পাশাপাশি চিরতরে হারিয়ে যাওয়ার শঙ্কা নিয়েই চলে বিপদসংকুল এ যাত্রা। এরকম প্রচন্ড উত্তাল সাগরের মাঝে ঠিক আছে মনে হলো জানো মৃত্যু আগাগোড়া অনিশ্চয়তার চাদরে মোড়ানো সেই যাত্রায় ব্যর্থ হয়ে ভগ্নরথে ফিরে আসা কয়েকজন জানান গা শিউরে ওঠা অভিজ্ঞতা। আমি বাস মুখে আর এর বডি তো ডেড। দালালার রুমে আমরা 7 দিন পরে আমরা মায়ের দর করছে, একবেলা খানি দিছে, খাম করাইছে 22 দিন, একটা টাকা দিচ্ছে না। আমি অনেক নির্যাতিত হয়েছি। প্রায় 11.5 লক্ষ টাকার মতো আমার গেছে। ওখান থেকে আমাকে ব্ল্যাকমেলের শিকার হতে হয়, টাকা পয়সা তারা আত্মসাৎ করে। গামছা ওয়াশরুমের মধ্যে বান্ধিয়ে একজন লোকে গলার মধ্যে বান্ধিয়ে আর কি সুইসাইড করছেন। দেশে বৈধ রিক্রুটিং এজেন্সির সংখ্যা প্রায় 3000, এর মধ্যে সিলেট জেলায় রয়েছে 5টি। যদিও বেআইনিভাবে এ কর্মকাণ্ডে জড়িত শতাধিক প্রতিষ্ঠান। এমন পরিস্থিতিতে কাজের জন্য বিদেশে যেতে সরকারি মাধ্যমকেই বেছে নেয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। নিজের জীবনের থেকে টাকার গুরুত্বটা তাদের কাছে আসলে একটা পর্যায়ে বেশি হয়ে যায়। বিদেশ যাওয়ার ক্ষেত্রে যদি এজেন্সির অ্যাকাউন্টে টাকা দেওয়া হয় তাহলে এজেন্সি যদি কোনো প্রতারণাও করে সেক্ষেত্রে আমরা তাদের সহযোগিতা করতে পারি। শুধু ওয়ার্ক পারমিট বা পর্যটন নয়, স্টুডেন্ট ভিসায় পাঠানোর কথা বলেও অনেকেই করছে প্রতারণা। 2 বছর আগে প্রতারক এমন এজেন্সির তালিকা করে অভিযান শুরু হলেও পরে তা আর খুব একটা এগোয়নি। বিভিন্নভাবে মানুষ প্রতারিত হচ্ছে। মানুষ যাবে বিদেশে ঠিক আছে, যেতে হলে ভালো এজেন্সি দেখে, যদি সঠিক মানুষ দেখে এই আলাপ আলোচনা করে এর মাধ্যমে যাইতে আশা করি ক্ষতিগ্রস্ত হবে না। এখানে প্রবাসী যে কোনো ব্যক্তি তাদের যে কোনো সমস্যা বিষয়ে অভিযোগ জানাতে পারেন এবং সেটাকে আমরা প্রায়োরিটি দিয়ে সমাধানের চেষ্টা করি। তাদের সেবার ব্যাপারে আমরা সবসময় সজাগ আছি এবং অগ্রাধিকার ভিত্তিতে এটা দেওয়ার চেষ্টা করি। তবে আসার কথা 20 ডিসেম্বর থেকে পিডিএমও প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ের বিদেশ গমনোচ্ছেদের জন্য অ্যাডভান্স ট্রেনিং চালু করছে সরকার। ইউরোপ কিংবা আমেরিকায় একটু উন্নত জীবনযাপনের আশায় প্রতি বছর বিপদসংকুল কঠিন পথ অতিক্রম করছেন সিলেটের শত শত যুবক। কখনো নিখোঁজ হচ্ছেন, কখনো বা মারা যাচ্ছেন কেউ কেউ। এমন মরণ খেলা বন্ধে কেবল আশ্বাস নয়, প্রশাসনের কঠোর পদক্ষেপ চান সিলেটের নগরবাসী। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, সিলেট। ডিজিটাল যুগের এই সময়ে এসেও সনাতন পদ্ধতিতেই চলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং কার্যক্রম। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে ভর্তি ফি ও অন্যান্য অর্থ জমা দিতে শিক্ষার্থীদের অপচয় হচ্ছে শ্রম ও সময়, পোহাতে হচ্ছে ভোগান্তি। বিশ্ববিদ্যালয় প্রশাসন অনলাইন ব্যাংকিং কার্যক্রম চালুর কথা বললেও বাস্তবে প্রয়োগ না থাকায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 31,000 শিক্ষক শিক্ষার্থীকে আর্থিক লেনদেন করতে হয় একটিমাত্র ব্যাংকিং প্রতিষ্ঠানের মাধ্যমে। ভর্তির ফর্ম, সনদ, নম্বরপত্র ও অন্যান্য কাজের জন্য অগ্রণী ব্যাংকের এই শাখার উপরই নির্ভর করতে হয়। দেশের সর্বত্র তথ্য প্রযুক্তির ব্যাপক প্রসার ঘটলেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং কার্যক্রম এখনও অ্যানালগ পদ্ধতিতে চলছে। ফলে শিক্ষার্থীরা যেমন ভোগান্তির শিকার হচ্ছেন, তেমনই মূল্যবান সময় অপচয় হচ্ছে। সোনালী ব্যাংকের বিল পেমেন্ট ওয়েবসাইট থেকে যাবতীয় ফি অনলাইনে পরিশোধ করা যাবে এমন কথা থাকলেও তা শুধুই খাতা কলমে সীমাবদ্ধ। অনলাইন ব্যাংকিং সিস্টেমটা চালু করবে, কিন্তু সেটার আমরা কোনো আসলে অগ্রগতি দেখতে পাই না। প্রত্যেকটা ডিপার্টমেন্টই অফলাইনে কার্যক্রম চালু আছে এখানে ব্যাংকে। পরীক্ষার 2 দিন আগে লাইনে দাঁড়িয়ে এখানে টাকা দিতে হয়, এটা আমাদের জন্য খুবই হ্যাসেলের একটা কাজ। সেই সাথে অনেকের ক্লাস থাকে, ক্লাস মিস দিয়ে এসে এখানে লাইনে দাঁড়িয়ে টাকা জমা দিতে হয়। এটা যদি অনলাইনের মাধ্যমে করা যায় তাহলে আমাদের শিক্ষার্থীদের ভোগান্তিটা কমে। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে, খুব দ্রুতই শিক্ষার্থীরা অনলাইন সেবার মধ্যে প্রবেশ করবে। সরকারি যে নিয়ম টাইম বেঁধে দেয়া, সেটা আমাদেরকে মানতে গেলে একটু সময় লাগে। যখনই কারোর সাথে চুক্তি হবে, চুক্তি অনুযায়ী আমরা কাজটা তাড়াতাড়ি করব। আমরা আমাদের যে এক্সিস্টিং অফিসের স্টাফরা আছে তাদেরকে আমরা ট্রেনিং দিচ্ছি, তাদেরকে কম্পিউটার অ্যাপ্লিকেশন কিভাবে করবে সেগুলো আমরা শেখাচ্ছি। সবকিছু মিলেই কিন্তু আমরা কাজটা এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছি। নানা বিড়ম্বনা ও দুর্ভোগের অবসান ঘটাতে দ্রুত সময়ের মধ্যে চালু হবে ডিজিটাল ব্যাংকিং সিস্টেম, এমনটাই প্রত্যাশা শিক্ষার্থীদের। ডিবিসি নিউজ ডেস্ক। সিলেটের গোপালগঞ্জে 2 মোটরসাইকেলের সংঘর্ষে 2 জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও 2 জন আরোহী আহত হয়েছেন। বুধবার রাত 12টার দিকে উপজেলার গোয়াসপুর মেইন রোড ছাউনির সামনে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, একটি মোটরসাইকেল সিলেটের দিকে যাচ্ছিল, বিপরীত দিক থেকে জকিগঞ্জমুখী আরেকটি মোটরসাইকেল আসছিল। সংঘর্ষে 2 মোটরসাইকেলের 4 জন আরোহী গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক আহাদ ও সাব্বিরকে মৃত ঘোষণা করেন। আহত জাকির আহমেদ ও আরিফুল হক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ভেনেজুয়েলার জলসীমায় তেলবাহী জাহাজ চলাচলে সম্পূর্ণ নিষেধাজ্ঞা দেওয়ার একদিন পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও স্পষ্ট করে বলেছেন, কাউকে ভেনেজুয়েলার তেল নিতে দেয়া হবে না। এদিকে ট্রাম্পের হুঁশিয়ারির পরও তেল বাণিজ্য চালু রাখার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। বুধবার সাংবাদিকদের তিনি এ কথা জানান। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর দাবি, যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা বাড়ানোর লক্ষ্য হল তাকে ক্ষমতাচ্যুত করা ও তেল সম্পদের নিয়ন্ত্রণ নেয়া। এদিকে ভেনেজুয়েলা ট্রাম্পের ঘোষিত অবরোধকে বিকৃত ও অশোভন হুমকি বলে আখ্যা দিয়েছে। দেশটি অভিযোগ করেছে, এই পদক্ষেপ আন্তর্জাতিক আইন, মুক্ত বাণিজ্য এবং অবাধ নৌ চলাচলের অধিকার লঙ্ঘন করছে। জায়ান্ট পান্ডা বিশ্বের সবচেয়ে আদুরে প্রাণীদের মধ্যে একটি, কিন্তু আজ এটি শুধু প্রাণী নয়, বরং চীনের অর্থনীতি ও আন্তর্জাতিক কূটনীতির একটি শক্তি হিসেবে ব্যবহৃত হচ্ছে। এক সময় শুধু বনের গভীরে সীমাবদ্ধ থাকা এই প্রাণী আজ আন্তর্জাতিক রাজনীতি ও অর্থনীতিতে চীনের খেলার এক গুরুত্বপূর্ণ অংশ। চীনে পান্ডাকে কেন্দ্র করে গড়ে উঠেছে একটি বিশাল অর্থনীতি। চেংদুর পান্ডা গবেষণা কেন্দ্রগুলো প্রতি বছর লাখো পর্যটক আকর্ষণ করে, যা ট্যুরিজম ও পান্ডা থিম ব্যবসার মাধ্যমে স্থানীয় অর্থনীতিকে চাঙ্গা করে। চীন বর্তমানে পান্ডাকে ধার হিসেবে বিভিন্ন দেশের চিড়িয়াখানায় দেয়। প্রতি পান্ডার জন্য বছরে প্রায় $1 মিলিয়ন রেন্ট ফি নেওয়া হয়, যা চীনের পান্ডা সংরক্ষণ ও গবেষণার কাজে খরচ হয়। পান্ডারা শুধু অর্থনৈতিক উৎস নয়, এটি চীনের সফট পাওয়ার। পান্ডা কূটনীতি চীনকে বিদেশের সাথে বন্ধুত্ব ও সম্পর্ক আরও দৃঢ় করতে সাহায্য করে। পান্ডা এখন শুধু একটি প্রাণী নয়, একটি অর্থনৈতিক ব্র্যান্ড এবং সফট পাওয়ার টেকনিক হিসেবে বিশ্বমঞ্চে চীনের জন্য বিপুল ভূমিকা রাখছে। জয় রায়, ডিবিসি নিউজ ডেস্ক। উন্নত জীবনের আশায় অবৈধভাবে বিদেশে পাড়ি জমাতে গিয়ে সর্বশান্ত হচ্ছে শত শত মানুষ ও তাদের পরিবার। 1 দশকে প্রাণ গেছে সিলেটের অর্ধশতাধিক যুবকের। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রত্যুষ তালুকদার। প্রত্যুষ, এ বিষয়ে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। আমি এখন রয়েছি সিলেটের কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের অফিসের সামনে। তো আসলে যে বিষয়টি আসলে প্রতিবেদনে দর্শকরা দেখছিলেন যে আসলে সিলেটে কিন্তু প্রতি বছরই
যেহেতু সিলেট একটি প্রবাসী অধ্যুষিত এলাকা, এখান থেকে প্রতি বছরই বিভিন্নভাবে প্রবাসে যাচ্ছেন এবং তারা অর্থনীতিতে অবদান রাখছেন। তবে একটা শ্রেণী সাধারণ মানুষ রয়েছেন যাদেরকে একটা দালাল চক্র কিংবা প্রতারক চক্র নানান ধরনের প্রলোভনে ভুলিয়ে নিয়ে তাদেরকে বিভিন্ন অবৈধ চ্যানেলে তাদের পার করেন, সেক্ষেত্রে তাদের মৃত্যু হয় কিংবা অনেকে নিখোঁজ হন। সেই গল্পটা কিন্তু প্রতিনিয়ত লেখা হচ্ছে এবং আমরা প্রতিনিয়ত সেই অভিযোগটা গণমাধ্যম কর্মীরা পাচ্ছি এবং যে কাজগুলো তারা করছে তারা কিন্তু অপ্রকাশ্যেই বেশিরভাগ করছে এবং যে ক্ষেত্রে আসলে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তো আমরা একটু জানবো আসলে এই ধরনের সমস্যা থেকে প্রতিকার কিংবা সঠিকভাবে বিদেশে যাওয়ার কাজ নিয়ে যে প্রক্রিয়াটা সেটা সংক্ষেপে একটু জানবো। এখানে আমাদের জেলা কর্মসংস্থান জনশক্তি অফিসের সহকারী পরিচালক রাজবুল সাকিব আছেন, তার কাছে একটু বলবেন আসলে মানুষ অবৈধ পথে না গিয়ে বৈধ পথে কিভাবে যেতে পারে, খুব ছোট্ট করে জানতে চাই। ধন্যবাদ ডিবিসি নিউজকে। আজকে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস 2025 সিলেটে পালিত হচ্ছে। তো এখানে আমাদের মূল কথা হচ্ছে যে সিলেটে মানুষ যাতে বৈধভাবে বিদেশ যেতে পারে, এর জন্য সারা বাংলাদেশে কিন্তু ন্যায় সিলেটেও জেলা কর্মসংস্থান এবং জনশক্তি অফিস, যেখান থেকে আপনি আপনার ভিসা চেক করাতে পারবেন এবং ভিসা চেক করে ভিসাটা বৈধ কি অবৈধ সেটা চেক করে আপনি বিদেশ গমন নিশ্চিত করতে পারবেন। তাছাড়া দালালের খপ্পরে যাতে না পড়েন বা মধ্যস্বত্বভোগী দালালের সাথে যাতে আপনি বিপদে না পড়েন, এর জন্য অবশ্যই ব্যাংকের মাধ্যমে আপনি টাকা লেনদেন করবেন এবং আপনাকে জানতে হবে যে বিদেশ গমনের ক্ষেত্রে বৈধ এজেন্সিগুলোর লিস্ট, এবং এটা আপনি জেলা কর্মসংস্থান জনশক্তি অফিস এবং জেলা প্রশাসন থেকে আপনি বৈধ এজেন্সির মাধ্যমে আপনি যদি বিদেশ যান তাহলে আপনি যদি প্রতারিত তারপরেও হন তাহলে আপনি ক্ষতিপূরণ পাওয়ার আপনার সুযোগ থাকবে। একটা প্রশ্ন ছিল যে আসলে সাধারণ মানুষকে জানানোর একেবারে তৃণমূলে কোনো উদ্যোগ আছে কিনা, যে একেবারে সাধারণ মানুষ তারা তো অনেক তথ্য পাচ্ছে না হয়তো সরকারের এই সকল উদ্যোগ কিংবা বৈধ পথের উদ্যোগগুলো, কোনো পরিকল্পনা আছে? জি, আমরা আগামী 20 ডিসেম্বর থেকে সিলেট সদর, তারপর জকিগঞ্জ এবং জৈন্তাপুরে বিদেশগামী কর্মীদের প্রি ডিসিশন মেকিং ওরিয়েন্টেশন চালু করতে যাচ্ছি এবং এটা অর্থ হচ্ছে কেউ যখন বিদেশ যাবে চিন্তাটা করবে, চিন্তা করার আগেই যাতে আমরা তাদের কাছে পৌঁছাতে পারি। এর জন্য প্রত্যেকটা উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে আমরা এই প্রোগ্রামটা চালু করতেছি এবং এটার মাধ্যমে আমরা আশা করি মানুষ যখন বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নেবে তার আগে আমরা তাদের সঠিক তথ্য দিতে পারবো। অসংখ্য ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। যে বিষয়গুলো আসছে আর কি, যে সাধারণ মানুষজন আসলে কারো মাধ্যমে, আত্মীয় স্বজনের মাধ্যমে কিংবা আশেপাশের কোনো ট্রাভেল এজেন্সি কিংবা স্টুডেন্ট ভিসা কনসালটেন্সি ফার্মের মাধ্যমে তারা আসলে এক ধরনের অপ্রকাশ্যেই একটি চুক্তি করে ফেলে এবং তাদেরকে নানা ধরনের মিথ্যা আশ্বাস দেওয়া হয় এবং বেশিরভাগ ক্ষেত্রেই যারা বিদেশে যান কাজের জন্য কিংবা বিভিন্ন ভিসা নিয়ে যান তাদেরকে কিন্তু দক্ষতার যে ট্রেনিংগুলো যেগুলো দেওয়া হয় না। তো সেক্ষেত্রে গিয়ে প্রথমেই দালালরা যেটি করে, একদম প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা যেটি তারা আমাদেরকে জানিয়েছে, তারা কিন্তু বিভিন্ন চ্যানেলে নিয়ে যায় এবং শেষ পর্যন্ত দেখা যায় অনেকে ভূমধ্য সাগরের যে সেই একদম বিপদসংকুল পথ সেই পথটিতে নিয়ে যায়। তো যে বিষয়টি সরকারের পক্ষ থেকে আমাদেরকে জানানো হচ্ছে যে যেন সরকারের সাথে, সরকারের সংশ্লিষ্ট অফিস কিংবা কার্যালয়ের সাথে যোগাযোগ করে আসলে সেই চ্যানেলটি ঠিক আছে কিনা সেই বিষয়টা নিশ্চিত করেন, টাকা লেনদেনের ক্ষেত্রে বৈধ ব্যাংকিং চ্যানেল করেন এবং বিশেষ করে দক্ষতা নিয়ে অর্থাৎ ট্রেনিং প্রাপ্ত হয়ে যাতে বিদেশে যাওয়ার চেষ্টা করেন। তাহলে আসলে এই ধরনের ভোগান্তি থেকে রক্ষা করা সম্ভব। এর পাশাপাশি সাধারণ মানুষ, নাগরিক সমাজ বলছেন যাতে এ বিষয়ে প্রচারণা হয় এবং আইনের যে প্রয়োগ সেটি যেন কঠোরতম হয়। এই হচ্ছে সিলেট থেকে যারা প্রবাসী যাচ্ছেন তাদের দুর্ভোগ এবং তার লাঘবের চিত্র। প্রত্যুষ আপনাকে ধন্যবাদ। বিজয় দিবস উপলক্ষে গাইবান্ধা জেলা প্রশাসনের উদ্যোগে স্বাধীনতা প্রাঙ্গণে শুরু হয়েছে 3 দিনব্যাপী বিজয় মেলা। পরিবার পরিজন নিয়ে মেলায় আসছেন নানা বয়সের মানুষ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেলা প্রাঙ্গণে দর্শনার্থীদের উপস্থিতি বাড়তে দেখা যায়। শিশুদের হাসি, আনন্দ আর পদচারণায় পুরো মেলা প্রাঙ্গণ হয়ে উঠেছে প্রাণবন্ত ও উৎসব মুখর। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 9টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। 16 ডিসেম্বর থেকে শুরু হওয়া মেলা শেষ হবে আজ। রাজধানী ঢাকার সাথে মুন্সিগঞ্জের নিরবচ্ছিন্ন সড়ক যোগাযোগ নিশ্চিতে মুক্তারপুর পঞ্চবটি দ্বিতল সড়ক নির্মাণ ও সড়ক প্রশস্তকরণের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। এই আধুনিক সড়ক প্রকল্প মুন্সিগঞ্জবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পাশাপাশি খুলে যাবে যোগাযোগ ব্যবস্থায় নতুন দুয়ার। মুক্তারপুর পঞ্চবটি দ্বিতল সড়ক ও সড়ক প্রশস্তকরণ প্রকল্পের আওতায় দ্বিতল সড়ক নির্মাণ কাজ এখন অনেকটাই দৃশ্যমান। একই সাথে চলছে সড়ক চওড়া করার কাজও।
প্রকল্পের আওতায় প্রায় 10.5 কিলোমিটার দীর্ঘ সড়ক নির্মিত হচ্ছে। এর মধ্যে 9.5 কিলোমিটারের বেশি এলিভেটেড এক্সপ্রেসওয়ে বা দ্বিতল সড়ক রয়েছে। প্রকল্পে পঞ্চবটি মোড় থেকে নারায়ণগঞ্জের ফতুল্লা ও চারসারার দিকে 310 মিটার করে 6 লেনের 2টি সংযোগ নির্মিত হচ্ছে এবং মুন্সিগঞ্জের মুক্তারপুর সেতু দক্ষিণ প্রান্তে 443 মিটার সড়ক 4 লেনে উন্নীত হচ্ছে। প্রকল্পের দৃশ্যমান অগ্রগতি দেখে উচ্ছ্বসিত স্থানীয়রা। ফ্লাইওভারটা অতি দ্রুত সমাধান কাজ শেষ হয়ে যায়, তাহলে আমরা এখান থেকে যাতায়াতে অনেক সুযোগ সুবিধা পাবো ঢাকা যাওয়ার জন্য। উড়াল সেতু হওয়াতে আমরা সুবিধা পাবো এবং প্রতিবেশী জেলায় যারা আছে তারাও ভালো সুবিধা পাবে। নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জগামী যে যাত্রীরা আছে এগুলো সবাই চাচ্ছে যে এই কাজটা দ্রুত সময়ের মধ্যে কমপ্লিট হওয়ার জন্য। প্রকল্পের 81% কাজ সম্পন্ন হয়েছে, আর বছরের শেষ নাগাদ পুরো কাজ সম্পন্ন হবে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক। 10 দিন থেকে 15 দিনের ভিতরে যদি আমরা ল্যান্ডটা বোঝাই দিতে পারি তাহলে আমরা জুনকে টার্গেট করে আগাচ্ছি, না হলে আমাদের 6 মাস ব্যয় বৃদ্ধি রেখে আমাদের শেষ করতে হবে, অর্থাৎ ডিসেম্বর 2026 পর্যন্ত আমরা এক্সটেনশন করা লাগতে পারে। 3,318 কোটি টাকার ওই প্রকল্পের নিচের সড়কে যান চলাচল ফ্রি হলেও দোতলায় চলতে দিতে হবে নির্ধারিত টোল। টিবিসি নিউজ ডেস্ক। নওগাঁ বাইপাস সড়কের দুই পাশে সারি সারি তালগাছ একসময় ছিল পরিবেশের ভারসাম্য ও প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক। সম্প্রতি গাছগুলোর মাথা কেটে ফেলায় ক্ষুব্ধ স্থানীয়রা। যদিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে বিদ্যুৎ লাইনের নিরাপত্তা নিশ্চিত করতে ঝুঁকিপূর্ণ গাছের ডাল ও মাথা কাটা হয়েছে। নওগাঁ বাইপাস সড়ক দুই পাশে দীর্ঘ 2 কিলোমিটারে থাকা কয়েক হাজার তালগাছের মধ্যে প্রায় 750 তালগাছের মাথা কেটে দিয়েছে নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি নেসকো। বিদ্যুতের তার তালগাছের উপর দিয়ে যাওয়ায় ঝুঁকি এড়াতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। তবে স্থানীয়রা বলছেন তালগাছের মাথা না কেটে বিদ্যুতের পোল স্থানান্তর করলে রক্ষা পেত পরিবেশ। গাছ কাটে একেবারে মাথা সব কাটে সাফাকা দিয়েছে। যেভাবে গাছ কাটা হচ্ছে সেভাবে গাছ আর হবে না। তার পাশে যে ডালগুলো আছে গাছের, সেই ডালগুলো কেটে দিতে পারতো, কিন্তু গাছের মাথা কেটে গাছগুলোকে হত্যা করেছে। এটা আসলে আমরা নিন্দা এবং প্রতিবাদ জানাই। যদি এটাকে একটু অপসারণ করে এই লাইনটা পুনর্নির্মাণ করি তাহলে হয়তো প্রায় 1.5 কিলোমিটারে অনেক গাছ আমরা বাঁচাতে পারবো। এবং অন্যদিকে নেসকো বলছে নিয়মিত প্রক্রিয়া অনুযায়ী বিদ্যুৎ লাইনের নিরাপত্তা নিশ্চিত করতে ঝুঁকিপূর্ণ গাছের ডাল ও মাথা কাটা হয়েছে। কাছাকাছি যেগুলো গাছ যেগুলোকে মনে করা হয় যে মানে লাইন অফ করে দিতে পারে, যেন ঝড় বৃষ্টির সময়ে যে লাইনটা বন্ধ না হয়। আমরা শীতকালে এই কাজটা করি। এ ঘটনায় দ্রুত পরিবেশ বান্ধব সমাধানের দাবি জানিয়েছেন এলাকাবাসী। ডিবিসি নিউজ ডেস্ক। নওগাঁয় 750 তালগাছের মাথা কাটল নেসকো। এলাকা জুড়ে ক্ষোভ। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী AK সাজু। সাজু, এই গাছগুলো কাটার মূল কারণ কি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা কি বলছেন? আমি এখন দাঁড়িয়ে আছি নওগাঁর বাইপাস সড়ক। এই সড়কে আমার পিছনে যদি লক্ষ্য করেন দেখবেন দুই ধারে সারি সারি তাল গাছ। এই 2 কিলোমিটার জুড়ে কয়েক হাজার তাল গাছ এটি এই রাস্তার শোভাবর্ধন করেছে, প্রাকৃতিক ভারসাম্য রক্ষার পাশাপাশি শোভাবর্ধন করছে। কিন্তু এই এক পাশে এই সারি সারি তাল গাছ থাকলেও অপর প্রান্তে এই তাল গাছগুলো মাথার উপর করাত চালানো হয়েছে, অর্থাৎ এই গাছগুলোর মাথা কেটে ফেলা হয়েছে। এটি কেটেছে নেসকো। নেসকো আমরা কথা বলেছি, তারা বলছেন যে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের এটি একটি নিয়মিত প্রক্রিয়া, আর নিয়মিত প্রক্রিয়ার কারণেই এই গাছগুলোর মাথা কেটে দেওয়া হয়েছে। এর ফলে স্থানীয়রা বলছেন এর ফলে আস্তে আস্তে এই গাছগুলো মারা যাবে। এই গাছগুলো মারা যাবে। এই 750 গাছ, স্থানীয়রা বলছেন যে এই 750 গাছকে হত্যা করা হয়েছে, নীরবভাবে হত্যা করা হয়েছে। এই গাছগুলো হত্যা না করে কয়েকটি পোল এই রাস্তা থেকে 6 ফিট যদি একটু দূরে দেওয়া হতো তাহলে এই গাছগুলো বাঁচত। এতে পরিবেশের ভারসাম্য রক্ষা হতো এবং গাছগুলো বাঁচত, পরিবেশের ভারসাম্য রক্ষা হতো এবং এই রাস্তার সৌন্দর্য বর্ধন পাত বা সৌন্দর্য বজায় থাকতো। কি এই বিষয়ে এটি কিন্তু রোডসের রাস্তা, একটা রোডসের আঞ্চলিক হাইওয়ে রাস্তা, আঞ্চলিক মহাসড়ক। এই মহাসড়ক রোডসের কর্তৃপক্ষকে অবগত পর্যন্ত করা হয় নাই, তার অনুমতি তো দূরের কথা, অবগত পর্যন্ত করা হয় নাই। এটি নেসকো ইচ্ছা মতোভাবে তারা গাছটা কেটে ফেলা হয়েছে। এ বিষয়ে পরিবেশবিদরা এখন বলছেন যে এটি আসলে আমরা বুঝতে পারার আগেই এই গাছগুলো কাটা হয়েছে। এই বিষয়ে তারা আজ আমরা আমাদের
গতকাল থেকে আমাদের ডিবিসিতে নিউজ প্রচার হচ্ছে, আপনি খেয়াল করবেন এই নিউজ প্রচারের পর থেকে কিন্তু প্রশাসন নজরে দিয়েছেন এবং স্থানীয় সাংবাদিক এবং শুধু সমাজ অনেকেই সকাল থেকে এসে এখানে অবস্থান করছেন। এই কিছুক্ষণের মধ্যে হয়তো একটি মানববন্ধনও অনুষ্ঠিত হবে এই গাছগুলো রক্ষার কারণে। স্থানীয়রা প্রশাসনের কাছে অনুরোধ জানানো হচ্ছে যে এই গাছগুলো রক্ষা করে, গাছগুলো জীবন রক্ষা করে এই বিদ্যুৎ সরবরাহটা যেন নিরবিচ্ছিন্ন থাকে, এই বিষয়ে নজরদারির জন্য মানববন্ধন করা হবে। প্রকৃত বিষয়ে যে ঘটনা ঘটেছে, নেস্কোর আসলে এই গাছগুলো না কেটে কিন্তু সামান্য একটু খুঁটি স্থানান্তর করা যেত এবং এক সাইডে তারটা যদি এক সাইডে দেওয়া হতো, খুঁটির এক সাইডে দেওয়া হতো, তাহলেও কিন্তু গাছগুলো রক্ষা হতো এবং গাছগুলোর মাথা না কেটে ডালপালা কেটেও এই গাছগুলোকে রক্ষা করা যেত। কিন্তু তা না করে নেস্কো একেবারে এইটি করছে। এর বিষয়ে নওগাঁর সুধী সমাজ বা নওগাঁর বাসী এটি ভালোভাবে দেখছেন না, বা এটি নিয়ে একটি সামনে একটি আন্দোলন গড়ে তোলার প্রস্তুতি নিচ্ছে নওগাঁবাসী। এই ছিল নওগাঁ থেকে নওগাঁ তাল গাছ কেটে ফেলার সর্বশেষ অবস্থা। সাজু, আপনাকে ধন্যবাদ। পঞ্চগড়ে টানা এক সপ্তাহ ধরে চলছে মৃদু শৈত্যপ্রবাহ। হিমেল বাতাসে কনকনে ঠান্ডা অনুভূত হলেও কুয়াশা কিছুটা কমেছে। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.5 ডিগ্রি সেলসিয়াস। জীবিকার তাড়নায় ভোরে কাজে বেরিয়ে পড়ছে মানুষ। উষ্ণতা পেতে খড়কুটোয় আগুন জ্বালাতে দেখা যায় গ্রাম অঞ্চলে। আগামী কয়েকদিনের মধ্যে তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। এদিকে ঠাকুরগাঁওয়ে তাপমাত্রা কিছুটা বেড়েছে। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11 ডিগ্রি সেলসিয়াস। গত কয়েকদিনের তুলনায় তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও শীতের অনুভূতি কমেনি। ভোরে হালকা কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কেটে যায় এবং দিনের বেলায় আবহাওয়া তুলনামূলক স্বাভাবিক থাকে। এদিকে শীতের কারণে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে সর্দি, কাশি ও শ্বাসকষ্টজনিত রোগীর সংখ্যা বাড়ছে। শরীয়তপুরের জাজিরায় দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে বিনা আবাদে রসুন চাষ। কম খরচ ও আগাম ফলন পাওয়ায় কৃষকরা এখন ঝুঁকছেন এই পদ্ধতিতে। তবে চলতি মৌসুমের শুরুতে বৃষ্টিপাতের ফলে কিছু নিচু জমিতে পানি জমে অনেকের আবাদ করা রসুন নষ্ট হয়ে গেছে। আর সার কীটনাশকের দাম বেড়ে যাওয়ায় কিছুটা বিপাকে পড়েছেন কৃষক। আমন ধান কাটা শেষ হয়েছে, আর এসব জমিতেই এখন চলছে রসুন রোপণের তোড়জোড়। আমন ধান কাটার পর জমির খড় সরিয়ে সেই জমিতেই আবাদ করা হবে বিনা চাষ পদ্ধতিতে রসুন। শরীয়তপুরের বিভিন্ন উপজেলার রসুন চাষের লাভজনক এই পদ্ধতি অবলম্বন করে কৃষকরা দিন দিন হচ্ছেন স্বাবলম্বী। তাই জাজিরা উপজেলায় জনপ্রিয় হয়ে উঠেছে বিনা পদ্ধতিতে রসুন আবাদ। চাষটা কয়েকদিন আগে করা যায়, ধরেন 10 থেকে 15 দিন আগে চাষ করা হলো এবং ফসলটা একটু ভালো হয়। নির্মূল 40 মন হয়, আর এমনি ভালো যেটা হয় সেটা 50 মন, কেউ 60 মন হয়। চাষ ছাড়া রসুন করলে আমাদের রসুনের ফলনটা বড় হয় এবং খরচটা কমে, আমরা খুব লাভবান হই। এদিকে সার কীটনাশকের দাম বেড়ে যাওয়ায় অনেকটাই ক্ষতির মুখে কৃষক। তাই সরকারি সহযোগিতার দাবি তাদের। তাহলে বদলাটা কম না, সারেরটা কম না, আমার ওই একটু মজুরিও কম না, খালি আল চাষ লাগে না, এটি আমরা পাইছি। খালটা কাটা না, খালটার পানি নামতে দেরি হয়। জিরা ফসল লাগাইলে আগুর যদি না হয় তাহলে ফসল অর্ধেক হয়। রসুন বীজের জন্য খুব ভালো টেকসই হয়। হাল চাষ করলে ওইটা হালের খরচটা বাড়তি হয়, আর রসুন একটু নরমাল হয়। এদিকে কৃষকদের সব ধরনের সহযোগিতার আশ্বাস উপজেলা কৃষি অধিদপ্তরের। বিনা চাষে রসুন আবাদের ফলে মাটির জৈব গুণাগুণ অক্ষত থাকে এবং এতে ফসলের উৎপাদন বৃদ্ধি পায়। কৃষকদের মাঠ পর্যায়ে বিনা চাষে রসুন আবাদের জন্য নিয়মিত পরামর্শ প্রদান করে যাচ্ছি। আবহাওয়া অনুকূলে থাকলে এবার এই লক্ষ্যমাত্রা ছাড়াতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ডিবিসি নিউজ ডেস্ক। গুম করে ডিজিএফআইয়ের আয়নাঘরে রেখে নির্যাতনের মামলায় শেখ হাসিনা সহ 13 আসামির বিষয়ে অভিযোগ গঠনের আদেশ আজ। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল 1 আজ আদেশ দেবে। এর আগে আসামিদের অভিযোগ গঠনের বিষয়ে আদালত উভয় পক্ষ তাদের আইনি অবস্থান তুলে ধরেন। ওই সময় গ্রেপ্তারে থাকা 3 সেনা কর্মকর্তাকে নির্দোষ দাবি করে মামলা থেকে অব্যাহতির আবেদন করেন তাদের আইনজীবী। আলোচিত মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 13 জনকে আসামি করে রাষ্ট্রপক্ষ, যাদের মধ্যে 10 জন এখনো পলাতক।
ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। আজ আছে সংসদীয় আসন 202, নরসিংদী 4-এ। প্রিয় দর্শক, স্বাগত সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আজ আমরা রয়েছি সংসদীয় আসন নরসিংদী 4-এ। আমাদের সাথে আজকের এই আয়োজনে অতিথি হিসাবে রয়েছেন বাংলাদেশের জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী মৌলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম। কথা বলবো তার সাথে, জানবো তার নির্বাচনী এলাকা নিয়ে নির্বাচনী পরিকল্পনা কি রয়েছে। জনাব জাহাঙ্গীর আলম, আপনাকে স্বাগত আমাদের এই আয়োজনে। আপনার কাছে জানতে চাইবো যে নরসিংদী 4 নিয়ে আপনার কি কি পরিকল্পনা রয়েছে? ধন্যবাদ আপনাকে এবং আজকের অনুষ্ঠান যারা শুনছেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নরসিংদী 4 মনোহরদী বেলাবো আসনটি জেলা শহর থেকে অনেক দূরে অবস্থিত, অবহেলিত একটি জনপদ। দুটো উপজেলা নিয়ে গঠিত, বেলাবো এবং মনোহরদী। এখানকার অধিকাংশ মানুষের পেশা হচ্ছে কৃষি। কৃষির অত্যাধুনিক সরঞ্জামের যথেষ্ট অভাব রয়েছে, আমরা সেটা দূর করার জন্য চেষ্টা করব। কৃষি উৎপাদিত পণ্য সরবরাহ করা, বাজারজাতকরণ এবং মজুতকরণের উপায় উপকরণের যথেষ্ট অভাব আছে, আমরা সেগুলো দূর করার জন্য চেষ্টা করব। আমাদের বেলাবো এবং মনোহরদীতে হাতে গোনা 2-1টি মিল ফ্যাক্টরি আছে, অথচ জনবহুল এলাকা, 4.5 লাখের মতো ভোটারই আছে। সেখানে মিল ফ্যাক্টরি নাই, ইন্ডাস্ট্রি নাই। আমরা চেষ্টা করব গার্মেন্টস মিল ফ্যাক্টরি করে বেকার যুবকদের কর্মসংস্থান করার জন্য। এত জনবহুল এলাকায় অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে, কিন্তু উন্নত শিক্ষার প্রতিষ্ঠানের অভাব রয়েছে এবং যে সমস্ত বিদ্যমান শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেগুলা অবকাঠামো খুবই দুর্বল আছে, সেগুলো উন্নয়নের জন্য আমরা চেষ্টা করব। রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, নদী খনন, খাল ইত্যাদি করার জন্য আমরা সর্বত্র চেষ্টা করব। চিকিৎসা ব্যবস্থা রাজধানী শহর এবং জেলা শহর থেকে অনেক দূরে অবস্থিত হওয়ার কারণে এখানে উন্নত মানের কোনো চিকিৎসা ব্যবস্থা নাই। এমনও অনেক হয়েছে যে রোগী ঢাকা নিয়ে যাওয়ার পথেই মারা যাচ্ছে। তা আমরা চেষ্টা করব উন্নত মানের এখানে হাসপাতাল, অত্যাধুনিক হাসপাতাল গড়ে তোলার জন্য আমরা চেষ্টা করব। এছাড়া আমাদের এখানে মাদক বড় রকমের সমস্যা, সেটা দূর করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব। সর্বসাধারণকে সাথে নিয়ে আমরা এই অবহেলিত জনপদ মনোহরদী এবং বেলাবোকে আধুনিক, উন্নয়নশীল এবং একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার জন্য আমি আমার পরিকল্পনা ইশতেহারে রেখেছি, যেগুলো এই মুহূর্তে সবগুলো বলা সম্ভব না, সময় না, সেগুলো আমাদের ইশতেহারে আছে। আমরা একটা এই নরসিংদী জেলা নয়, গোটা বাংলাদেশের মধ্যে বেলাবো এবং মনোহরদী আধুনিক এবং মডেল উপজেলা উপহার দেওয়ার জন্য আমি আমার সর্বত্র চেষ্টা করব। নারীর কর্মক্ষেত্র বিনির্মাণে আপনাদের কোনো ভূমিকা থাকবে কিনা? কর্মক্ষেত্র বিনির্মাণে আমরা গার্মেন্টস ইন্ডাস্ট্রি করার চেষ্টা করব এবং নারীরা যাতে ঘরে বসেই কুটির শিল্পের একটা ব্যবস্থা আমরা করতে পারি, তারা যাতে ঘরে বসেই ইনকাম করতে পারে সেজন্য আমরা চেষ্টা করব। যেহেতু কৃষি প্রধান অঞ্চল বলছেন, কৃষকদের জন্য আপনার কি কি ভূমিকা থাকবে? কৃষকের জন্য প্রয়োজনীয় অত্যাধুনিক কৃষি সরঞ্জামাদি সরবরাহ করা এবং আমাদের বেলাবো মনোহরদীতে কৃষি উৎপাদিত পণ্য বাজারজাতকরণ, বড় বাজারের অভাব এবং হিমাগার নাই কোথাও, সেটা করার জন্য আমরা চেষ্টা করব। এবং সহজে যারা আমাদের এখান থেকে বিভিন্ন শহরে, জেলা শহরে, রাজধানী শহরে কৃষি উৎপাদিত পণ্য সরবরাহ করতে পারে সেই ধরনের ব্যবস্থা আমরা করে দেব। সামনে নির্বাচনকে সামনে রেখে কোনো প্রতিবন্ধকতা দেখছেন কিনা? জি, আমরা দীর্ঘ 16-17 বছর পরে মানুষের একটা প্রতীক্ষা ভোট দেওয়ার, বিগত দিনে তারা ভোট দিতে পারে নাই, ভোট দেওয়ার ক্ষেত্রে তাদের যথেষ্ট আকাঙ্ক্ষা আছে কিন্তু শঙ্কাও আছে। একটা পক্ষ তাদেরকে ঘরে ঘরে গিয়ে, বাড়ি বাড়ি গিয়ে হুমকি ধমকি দিচ্ছে, তাদেরকে দেখে নেবে, নির্দিষ্ট একটা মার্কায় ভোট না দিলে, বিশেষ করে দাড়িপাল্লায় ভোট দিলে তাদেরকে ক্ষতি করবে, ব্যবসা কীভাবে করবে দেখবে, হুমকি ধমকি দিচ্ছে। ইতিমধ্যেই আমাদের অনেক কর্মীকে তারা নাজেহাল করেছে, অপদস্থ করেছে এবং কিছু কিছু ক্ষতি করেছে, যা আমরা প্রশাসনকেও ইতিমধ্যে জানিয়েছি। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এখনকার মতো এই আয়োজন শেষ হচ্ছে। আমাদের পরবর্তী আয়োজন বেলা 12টায়। সে পর্যন্ত সবাই সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সাথেই থাকুন। শীতের শুরুতেই সুনামগঞ্জ সদর হাসপাতালে রোগীর চাপ বেড়েছে। নিউমোনিয়া, জ্বর, কাশি ও শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে প্রতিদিনই শতাধিক শিশু হাসপাতালে ভর্তি হচ্ছে। নির্ধারিত শয্যার দ্বিগুণ রোগী সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। শীতজনিত রোগ থেকে বাঁচতে শিশুর স্বজনদের সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞদের।
বাড়ছে শীত, সুনামগঞ্জে একই তালে বাড়ছে শিশুদের রোগের প্রকোপ। বিশেষ করে নিউমোনিয়া ও শ্বাসকষ্টে আক্রান্তের সংখ্যায় বেশি। শীতজনিত বিভিন্ন রোগের প্রতিকার পেতে ভর্তির তালিকা বড় হচ্ছে সুনামগঞ্জ সদর হাসপাতালে। শিশু ওয়ার্ডে মাত্র 56টি শয্যা থাকলেও প্রতিদিন ভর্তি থাকছে 100 জনেরও বেশি রোগী। 4 থেকে 10 ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন 99 থেকে 124 জন শিশু হাসপাতালে ভর্তি ছিল। শয্যা সংকটে অনেক পরিবারকে মেঝেতে শিশু কিনে চিকিৎসা নিতে হচ্ছে। খাস তাপ সর্দি এই সমস্যা, ঠান্ডা ঠান্ডা লাগছে কিন্তু সমস্যা বাচ্চা খালি জ্বর উঠে, জ্বরটা কি বমি করছে। আমরা বেড রেখে তারপরে ফ্লোরে ম্যাট্রেস দিয়ে চাদর দিয়ে রুগী দিতেছি। সামনে যখন শীত আসবে রুগী আর এই সংখ্যা 150, 200, 250 হয়ে যায়। এ অবস্থায় শীত থেকে সুরক্ষা দিতে শিশুদের প্রতি সচেতন ও সতর্ক থাকার পরামর্শ হাসপাতাল কর্তৃপক্ষের। পরামর্শ থাকবে ওই ঘরের উপর যেন একটা শেডটা একটু দেয়, ঠান্ডা বাতাস যেন না ঢুকে। পাশাপাশি এখন অনেক ইলেকট্রিক হিটার পাওয়া যায়, রুমটা যদি গরম রাখে তাহলে শীতকালীন যে ওষুধগুলা একটু কম হবে। বিশেষজ্ঞরা বলছেন সচেতনতা ও সময়মতো চিকিৎসায় পারে শিশুদের জটিলতা কমাতে। ডিবিসি নিউজ ডেস্ক। প্রশান্ত মহাসাগরে আরেকটি নৌকায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে অন্তত 4 জন নিহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মার্কিন কর্মকর্তারা জানান সন্দেহভাজন ওই নৌকাটি অবৈধ কার্যকলাপে জড়িত ছিল। হামলার পর নৌকাটি ধ্বংস হয়ে যায় এবং ঘটনাস্থলে 4 জনের মৃত্যু হয়। এর আগে একই এলাকায় অভিযানে একাধিক নৌকা লক্ষ্য করে হামলা চালানোর কথা জানায় যুক্তরাষ্ট্র। এসব অভিযানের লক্ষ্য আন্তর্জাতিক জলসীমায় অবৈধ তৎপরতা দমন দাবি করছে যুক্তরাষ্ট্র। তবে নিহতদের পরিচয় ও নৌকাটির সঙ্গে জড়িত সংগঠন সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।